নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প টিকলি কলমের ইমা বিশ্বাস। সৌমাল্যকে কি কোনো কালে ভালো লেগেছিল টিকলি? সম্বন্ধ করা বিয়ে, ছেলে দেখতে আসার আগেই মা আর বাবা মিলে ছেলের এত প্রশংসা করলো যেন ছেলে হাত থেকে ফসকে গেলে বড় মাপের কোনো লোকসান হয়ে যাবে। ছেলে ব্রিলিয়ান্ট, খুব অল্প বয়সে চাকরি ধরে নিয়েছে, সৎ চরিত্র, নিজেদের বাড়ি, একমাত্র ছেলে, নির্ঝঞ্ঝাট পরিবার। তারপরও থামে না তারা। শুরু হয় ছেলের রূপ বিশ্লেষণ। এক বলিষ্ঠ চেহারার সুদর্শন পুরুষ। পুরুষ বলতে মানসপটে যেমন অবয়ব ফোটে, সে একেবারেই সেই রকম, যা সচরাচর চোখে দেখা যায় না। এর সঙ্গে বিয়ে হলে হলপ করে বলা যাবে যে টিকলির একটা সুপুরুষ ছেলের সঙ্গে বিয়ে হয়েছে। এমন ভাগ্য কজনার হয়। ওগুলো ছিল মাছও শব্দের এত লম্বা চওড়া আখ্যান, এত ভূমিকায় মনে মনে টিকলিও কাবু হয়ে উঠেছিল। একজন অচেনা মানুষ সম্পর্কে তৈরি হয়েছিল নায়কের ধারণা। সে সময় বলিউড অভিনেতা যাদের দেখত তাদের ভেতর বেমালন উকি মারত সৌমাল্য। কিন্তু সে যখন সশরীরে এলো, সে যখন এলো তখন কেমন যেন দ্বিধা বিভক্ত হয়ে পড়েছিল টিকলি। মা বাবা যার দিন রাত প্রশংসা করেও ক্লান্ত হচ্ছে নাকি এই ছেলে, নাকি পাত্র বদলে গেছে। মা বাবা অবশ্য তাকে দেখে তখনও বিগলিত। গলগল হাসি আর ঝলমল মুখে বাবা বলে চলেছেন, এসো এসো সৌমাল্য, বাড়ি চিনতে অসুবিধা হয়নি তো? সৌমাল্য কলার উল্টে বলল, জিপিএস অন করলে আর জায়গা খোঁজা কোনো ব্যাপার? হ্যাঁ, তোমরা হলে গিয়ে ডিজিটাল মাস্টার এক প্রজন্ম, বাবা বলে। আর মা চোখের ইশারায় বোঝালেন, দেখ কেমন চালাক চতুর। টিকলির চোখে ধরা পড়ছিল পেট মোটা একটা ছেলে, যার গায়ের রং বেশ কালো। মা বলেছিল মুখটা নাকি কৃষ্ণ ঠাকুরের মতো। কৃষ্ণ ঠাকুরের দর্শন তার টিকলির হয়নি, তবে কি ধরে নেবে কৃষ্ণ ঠাকুর এমনই দেখতে ছিল? হোয়াটসঅ্যাপে যে ছবি দেখেছিল তা ফিল্টার চড়ানো, সে ছবি আর চেহারার যে কোনো মিল নেই। সমালোক একটা প্রশ্ন করেছিল, যেমন কি শখ, বিয়ের কি প্ল্যান, গ্র্যাজুয়েশনের বিষয় কি, এসব। টিকলি কোনো প্রশ্ন করেনি, কেমন যেন ভ্যাবা চাকা খেয়ে গিয়েছিল। আর সৌমাল্য চলে গেলে শুরু হলো মা বাবার ওর প্রতি ভক্তির আরেক পরত লেপন। কি ছেলে, কি ছেলে! হাইট দেখেছ? কেন চেহারা একেবারে ছেঁচা চেহারা যাকে বলে। ভালো বংশের ছেলে বলে আদব কায়দাও বেশ ভালো, বুঝলে? কথা বলার ধরন বেশ সৌম্য ভদ্র। দেখলে না, বললো আমি বিয়ে করতে এসেছি, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক তৈরি হবে। টিভি, ফ্রিজ, বাইক এইসব কথা বলছেন কেন? আমি ডাউরি সিস্টেম কখনো সাপোর্ট করি না। সাংঘাতিক আধুনিক মনের ছেলে, লেখাপড়া ভালো জানে, নইলে পণ্যা বলে কেমন ডাউরি সিস্টেম বলল শুনলে না? এরপর এলো সৌমাল্যর বাড়ির লোক। তারা দেখতে শুনতে বেশ ভালো, পোশাক আশাকের পছন্দ সুন্দর, কথাবার্তায় মার্জিত। টিকলি কেমন যেন জড়িয়ে যাচ্ছিল। সবার অত তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে বিচার করার ক্ষমতা থাকে না। টিকলি নিজের চাইতে মা বাবার বুদ্ধি বিবেচনায় বেশি ভরসা করেছিল। মনে হয়েছিল ওরা যখন বলছে তখন হয়তো ভালোই হবে। ভালো কেন, সত্যি সাংঘাতিক কিছু একটাই হবে। তাই রাজি হয়ে গিয়েছিল বিয়েতে। আর বিয়ের প্রায় 15 দিনের ভিতর একটু একটু করে বুঝতে পারছিল মনের ভিতরের ক্রমাগত বাড়তে থাকা অস্থিরতা আর একবার ভালো না লাগাটা আর কিচ্ছু না, এ একটা সাইড এফেক্ট, একটা বেকার ফালতু লোককে বিয়ে করার ভুল করার আফসোসের ফল। যত দিন যেতে লাগলো ওর অস্পষ্ট অনুতাপ ক্রমশ স্পষ্ট ধারণায় রূপান্তরিত হলো। সৌমাল একটা গবেট, যদিও সে শিয়ালের চাতুর্য রাখে সংকীর্ণতা প্রকাশে। সৌমাল্য অহেতুক কথা বলে, অনর্গল কথা বলে, বিরক্তিকর একটা বিষয়, যে বিষয়ে আলোচনার কোনো মানে হয় না। ও কথা শুরু করে ওর অফিসের বসের শাশুড়িকে নিয়ে, সেখান থেকে চলে যায় তার হার্ট অ্যাটাকের বিবরণে, হসপিটাল বিলে, এবং সেখান থেকে চলে আসে মেডিক্লেমের কিস্তিতে। বকতে থাকে, একটা প্রিমিয়ামে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিতে থাকে সে। তারপর ওর হরিপালের বন্ধু কি করে প্রিমিয়াম দিত আর সৌমাল্যর আইডিয়া এখন কি করে দেয়, এসব। সৌমাল্যের মধ্যে রোম্যান্সের ছিটে ফোটার দেখা মেলে না।
শুধু ফাঁকা আওয়াজ, ফুটনিকা, খালি ডাব্বা। চাকরি করে একটা বেসরকারি ফার্মে সামান্য একটা পোস্টে, যেখানে বুদ্ধির চাইতে ছোটাছুটি করার কাজ বেশি। অথচ ভাব এমন যেন কোম্পানি ওর বুদ্ধিতে চলে। নিজেকে জাহির করতে সর্বক্ষণ ব্যস্ত সে। অফিস থেকে এসে হাত পা ছড়িয়ে খাটে শুয়ে গায়ের জামাটা বুড়ির ওপর উঠিয়েও শুরু হয়ে যায়, আজ বাসুকে বললাম, এভাবে আর কতদিন? কি বলবো, মালটাকে গুডস যখন ঢুকেছে তখন আর হিসাব রাখে না। আরে এবার ব্যালেন্স শিট যখন তৈরি হবে তখন হিসেব দিতে পারবি? আমি বসকে বলেছি ওই বাসুকে হাঁটান, দরকার পড়লে আমায় বলুন, আমি একটা ইন্টারভিউ অর্গানাইজ করছি, দেখে বুঝে লোক নিজে অ্যাপয়েন্ট করে নেব। বস বললেন, তোমার কোম্পানি, তুমি যেমন ভালো বুঝবে করো। টিকলি প্রথমটা মনোযোগ দিয়ে শোনে, কিন্তু যখন বাথরুমে উঠে যায় সৌমাল্য আর ওর মোবাইল বেজে ওঠে, তাতে ভেসে ওঠে বাসু কলিং। তখন ফোনটা ধরে সবে টিকলি বলতে গেছে যে উনি বাথরুমে, কিন্তু সেই বাসু ভদ্রলোক আর সুযোগ না দিয়েই ফেটে পড়ে যখন বললেন, ওই গাধা, তোকে আর কতবার এক কথা বলতে হবে? আবার এক ভুল করেছিস? আগের বার বাঁচিয়েছি বলে প্রত্যেকবার তোকে বসের হাত থেকে বাঁচাবো নাকি রে শুয়োর? লিস্ট চেক করে দেখছি 20টা পেটি কায়েম, তুই মাল আনলোডিং করিয়েছিলি না? ঠিক তখনই ওর হাত থেকে ফোন কেড়ে সৌমাল্য কাঁপতে থাকে আর ক্রমাগত চাটুকারের মতো বলতে থাকে, হ্যাঁ 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 স্যার, হ্যাঁ স্যার, ঠিক 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 স্যার। আর ফোন রেখে মাথা দুপাশে দুলিয়ে বেডরুকের ভঙ্গিতে হেসে বলে, মাথাটা না পুরো গেছে। ফ্রাস্ট্রেশন থেকে তো হচ্ছে আসলে। আজ বসের কাছে ঝাল খেয়েছে, তার কি করব, সান্ত্বনা দিলাম। যতই হোক গুরুজন বলে কথা, আমি সিনিয়রদের ঠিক এভাবেই হ্যান্ডেল করে আসছি। টিকলি ওর দ্বৈত রূপে আবার দ্বিধা বিভক্ত হয়। একবার নিজের বরটিকে মনে হয় গাধা, আবার পর মুহূর্তে মনে হয় ভালো মেন্টাল হেলথ কাউন্সিলর। কিন্তু সময় এমন ট্রেনার যে চাপকে পিটিয়ে বোকারামকেও চালাক চতুর করে দেয়, টিকলিও হয়েছে। তাই বাজার থেকে ফিরে যখন নিজের বাপ ঠাকুরদার কথা গর্ব করে সৌমাল্য বলে, আমার বাবা আমার হাতের পাতার সমান এক একটা পিস হয়, তেমন ইলিশ মাছ আনত, গলদা চিংড়ি পাতে দিলে না তার লেজ থালা থেকে বেরিয়ে যেত। চিতল মাছের পেটি যা খেয়েছি সে সাইজ দেখলে বলবে এক একটা প্রায় 300 হবে। মানে বুঝতে পারছো, 300 মাছ পড়ছে তোমার পাতে, আর খাসির পিস না বাঘের থাবা। হাত দেখিয়ে থামতে বলে টিকলি। বলছি, তুমি নিজে কি এনেছো বাজার থেকে? সেই জন্যই তো এত কথা বলছি, যে ভালো খেয়ে এসেছে সে কি আর আলফাল জিনিস কিনতে পারে? বাজার এখন মরা, পার্শ্বে উঠেছে কেঁচোর মতো, পাবদার সাইজ করে আঙ্গুর। তাই আলু পেঁয়াজ আর মুরগির ডিম নিয়ে এলাম, ওই দিয়ে বড় করে ঝোল করো। রাগে গজগজ করতে করতে টিকলি ওঠে, সে বলে, অমলেট করে করো। টিকলি দীর্ঘশ্বাস ফেলে, এর সঙ্গে ওকে সারাটা জীবন থাকতে হবে? এদের বাড়ির পরিবেশও যে তেমন সুখকর নয়। সৌমাল্যের মা বাবা শ্বশুরবাড়ির রোয়াব ঝাড়তে ছাড়ে না। শাশুড়ির মধ্যে সবসময় সব ব্যাপারে একটা লিডারশিপ ব্যাপার আছে, কোনো কিছুতেই স্বাধীনতা নেই। একটা পছন্দের রান্না করতে গেলেও সৌমাল্যের মা রান্নাঘরের দরজার মুখে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকেন। টিকলি যদি ডবল ডিমের অমলেট করে খায় তখন উনি হাওয়ার কথা ভাসিয়ে যান, ডিমের দাম 7 টাকা পিস না 8 টাকা যেন রে সোম। ও ডিম কার গলা দিয়ে নামবে তখন? বয়স অল্প, খিদে প্রচুর, কিন্তু খেতে গেলেই সমস্যা। বাড়িতে কোনো দিন 10টা 11টা নাগাদ রুই মাছের একটা পিস বেশ কড়কড়ে করে ভেজে গরম ভাত আর সামান্য ঘি কাঁচা লঙ্কা দিয়ে মেখে জুত করে খেত। আর এখানে ফ্রিজ খুলে মাছ ভেজে খেতে গেলে দেখছে শাশুড়ি হাই হাই করে উঠছে, এ যেন গোনা মাছ, আবার হাই হাই দুপুরে খাবে কি গো? লজ্জায় কানের লতি লাল হয়েছে, চোখ ফেটে জল পড়ছে টপ টপ করে। তখন মনে প্রাণে গাল দিয়েছে নিজের জন্মদাতা বাপ আর জন্মদাত্রী মাকে। ফেরেব বাজার কাদের বলে? মেয়ে যেন ঘাড়ের বোঝা, যে বোঝা চালাকি করে অন্যের ঘাড়ে চাপাতে পারলে মুক্তি। একটা অকর্মণ্য লোকের গলায় ঝুরিয়ে ওরা হাঁপ ছেড়ে বাঁচল। সত্যি কি ওই বয়স্ক মানুষ দুটো বোঝেনি যে সৌমাল্যের যোগ্যতা? তবে আর কটা দিন সময় নিয়ে কেন একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে দিল না ওরা, যার পয়সা কম থাকলেও অন্তত মানসিকতাটা উন্নত হতো, মানুষটা বুদ্ধিমান আর যোগ্য হতো,
অনেক যোগ্য লোক সম্মান পায় না, কিন্তু সেরকম যোগ্য লোককে বড় সম্মান করতো টিকলি। কিন্তু একটা গর্ধবকে আর কাহাতক মেনে নেওয়া যায়। ও যে টিকলিকে পকেটে পড়ে মনে করেছে, তা যে সত্য নয়। আর কদিন না বুঝের মতন করেই থাকবে। কলেজের এক বন্ধুকে মনের কথা বলছিল খুলেই। অন্তরা প্রায় 5-7 বছরের বন্ধু। সেও বলে তার শ্বশুরবাড়ির কথা। দেওর যে কেমন দাদার ওপর হিংসায় ওর সঙ্গে দুর্ব্যবহার করে সবই সেও বলে। তবে তার একটা মুক্তির পথ রয়েছে, কারণ সে চাকরি করে। তাই সে উপদেশ দিল, আমার অফিসে কিছু নতুন লোক নিচ্ছে, তুই তো গ্র্যাজুয়েট, তবে অ্যাপ্লাই করে দে না। আমি তো তারপর রইলাম, ব্যাক অফিসে কাজ পেয়ে যাবি, ওরা 3 মাসের ট্রেনিং করিয়ে নেবে। এ যেন কারাগার থেকে কিছুক্ষণের জন্য বেরোনোর অনুমতি। এ কথা সৌমাল্যকে বলেও প্রথমটা চুপ করে থেকে পা নাচাতে নাচাতে হেসে বলল, চাকরিটা কে দিচ্ছে, তোমার বাবা? তরাং করে মাথাটা গরম হলো। সত্যি বলতে কি, বাপকে বিন্দুমাত্র শ্রদ্ধা করে না, কিন্তু তবু বাপ এমন একটা শব্দ যা নাম তুলে কিছু বললে না তা আত্মসম্মানে লাগে। তাছাড়া আজকাল টিকলি চুপ করে সৌমাল্যকে সয় না, উত্তর দিয়ে দেয় মুখের ওপর। বলে, তোমার চাকরি যখন তোমার বাবা দেয়নি, তখন আমার চাকরি বা আমার বাবা দেবে কেন? চাকরি আমি করছি, এটা তোমায় জানালাম, ভেবো না তোমার পারমিশন নিচ্ছি। ওর মেজাজ দেখে সৌমাল্য ভয় পেয়ে চুপ করে রইল। টিকলি মুক্ত হওয়ার সুযোগ পেল। মাসে বিরাট কিছু না পেলেও নিজের খাওয়া খরচা চালিয়ে ভবিষ্যতের জন্য কিছু জমানোর অবস্থা তার হয়েছে। টিফিন নিজে নিজেই তৈরি করে নিয়ে যায়। শাশুড়ি দাঁড়িয়ে ভুরু কুচকে যদি বলেন, ও কী নিলে, ফ্রিজে চারাপোনা ছিল যে। টিকলি হেসে বলে, চারাপোনা তো কেউ অফিসের লাঞ্চ বক্সে নিয়ে যায় না, তাই আমি আমার মতো বাজার করে নিয়ে এসেছি। কি এনেছো? চিকেন? আমি এখন ডায়েটে আছি, তাই চিকেন স্যালাড বানিয়ে নিয়ে যাচ্ছি। শাশুড়ি যেন বুঝতে পারছিলেন না কী রকম মুখটা করলে টিকলিকে সঠিক অর্থে নিচে নামানোর মতো অনুভবটা করানো যায়। তাই মুখটা ঘেন্নায় বিকৃত করে উনি চলে গেলেন। টিকলি ঠিক করে নিয়েছে এদের পাত্তা দেবে না, পাত্তা দিতে গেলে আর বাঁচতে পারবে না। অফিস যদিও বেশ ভালো লাগছে, অনেক বন্ধু হয়েছে, প্রত্যেকে নানা সমস্যা, কখনো হাসি ঠাট্টা, কখনো ভালো খবর, কখনো আনন্দ খবরের কথা সময় করিয়ে যায়। সোম আর শুক্র কাজের চাপ থাকে বেশি, বাকি দিন হালকার ওপর। চাকরি করছে প্রায় 3 মাস হলো। এর মধ্যে শ্বশুর শাশুড়ি সৌমাল্য সবাইকে দামি দামি ড্রেস কিনে দিয়েছে। রেস্তোরাঁয় নিয়ে গিয়ে খাইয়েছে শ্বশুরবাড়ির সবাই আর বাবা মাকে। ভালো কাটছিল দিনগুলো। সৌমাল্য ওর চাকরি নিয়ে কোনো আপত্তি যদিও করে না, কিন্তু কোনো অফিসিয়াল ব্যাপারে টিকলির বক্তব্য কিছুই শুনতে চায় না। ম্যানেজমেন্ট সম্পর্কে কোনো বক্তব্য রাখতে গেলে সৌমাল্য তেড়ে আসে, তুমি চুপ করো, যে বিষয়ে বোঝো না কথা বলো কেন? কারো তো ডাটা এন্ট্রি, তার আবার করো তো ডেটা এন্ট্রি, তার আবার বেশি বেশি কথা। ওমা, একটা কোম্পানির অ্যানুয়াল টার্নওভারের ওপর তার এমপ্লয়ীদের বেসিক ইনক্রিমেন্ট বাড়ে, এতে কি খারাপ বললাম? টিকলি প্রতিবাদী হলে সৌমাল্য ক্ষুব্ধ হয়, বাজে বকো না তো। কোম্পানিকে কি এমপ্লয়ীদের ইনক্রিমেন্ট বাড়াতেই হয়, এটাই রুল? 2 দিন চাকরি করে নিজেকে সব জানতে ভাবছো নাকি? অঙ্ক ছিল অঙ্ক, কত অবধি অঙ্ক করেছো স্কুলে? সৌমাল্য বুড়ো আঙ্গুল দেখিয়ে এমন বিশ্রী মুখ করে যে রাগে মাথা জ্বলে যায় টিকলি। বুঝতে পারে যে সৌমাল্যর ভিতরে তীর্থের ঈর্ষাটা ওকে হামলা করতে চাইছে। টিকলিও তখন চিবিয়ে চিবিয়ে বলে, নিজেকে অনেক পণ্ডিত মনে করো না? যখন তখন মাসে 1 লাখ টাকা ইনকাম করে দেখাও। 2 টাকার যে রোজগার, তার আবার অত মেজাজ করা মানায় না। কথাটায় ক্ষেপে ওঠে সৌমাল্য। রাগ ছিটকে পড়ে জানলা, দরজা আর আলমারির ওপর। ঘরময় হতে থাকে দুমাদুম শব্দ। ঘরের ভেতরের ভাঙাচোরা শব্দ ফেলে টিকলি বেরিয়ে যায় বাইরের অন্ধকার রাস্তায়। ওই বিস্তর অন্ধকার আর দিশাহারা পরিস্থিতিতে মাথাটা যখন পুরোপুরি খোলা, তখন বেশ অবাক হয়েছিল অফিস মিটিংয়ে। যদিও ওর অফিস মিটিংয়ে থাকার কথা ছিল না, কিন্তু সেদিন ওকে থাকতে হয়েছিল কম্পিউটার খারাপ হওয়ার জন্য। ওর মেশিনে স্টোরড ইনফরমেশন অন্য জায়গায় ট্রান্সফার হচ্ছিল না। মোবাইলে তোলা ডেটার সঙ্গে নিয়ে কনফারেন্স রুমে পৌঁছল টিকলি। খুব তাড়াতাড়ি একটা গ্রাফ তৈরি করার ছিল। ম্যানেজার আর অ্যাকাউন্টেন্টকে সাহায্য করছিল। তারপর মিটিং শুরু হলো। বস লন্ডন স্কুল অফ ম্যানেজমেন্ট থেকে MBA, বয়স অল্প, মেধা অনেক।
এমপ্লয়ীদের টার্গেট নিয়ে যখন উনি বক্তব্য রাখছিলেন তখন ফস করে টিকলি বলে বসলো, আমাদের অফিসে এমপ্লয়ি কম আর টার্গেট প্রচুর। স্যার, এমপ্লয়ি বাড়ালে কিন্তু সহজে টার্গেট ফুলফিল হয়ে যাবে। কথাটা বলেই বুকের রক্ত হিম হয়ে গেছে টিকলির। বস এখনই হয়তো ফেটে পড়বেন। এখানে তো ওর কথা বলার অধিকার নেই, সেখানে এত বড় কথাটা বলল কেন? ম্যানেজার কটমটিয়ে তাকালেন। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রত্যয় বলল, তোমার কাজ হয়ে গেছে, ইউ মে গো নাও। মাথা নিচু করে বেরিয়ে যাচ্ছিল টিকলি। সে সময় বস বললেন, ঠিক বলেছেন মিসেস টিকলি ঘোষ। স্যার, বলল প্রত্যয়। আপনি ঠিক বলেছেন টিকলি, কিন্তু কোম্পানির বাজেট বুঝে আমাদের এগোতে হয়। ঠিক যেমন একটা সংসার চালাতে গেলে বাজেট কম থাকলে লাক্সারিতে এক্সপেন্স না করে গুরুত্বপূর্ণ কাজগুলো সারতে হয়। তার জন্য লন্ড্রি নিজে করে নিলেন, রান্নার জন্য কুক না রেখে নিজেই রান্না করে নিলেন। এও তাই। কোম্পানি বাড়লে আপনাদের ফেসিলিটিও তখন বেড়ে যাবে। ততদিন চেষ্টা করুন যাতে কোম্পানি শুধু গ্রো করে। আর এরপর থেকে আপনি মিটিংয়ে আসবেন, নিজের থট শেয়ার করবেন, আমার ভালো লাগবে। টিকলির বেশ অবাক লাগলো। ও, তাহলে কিছু বুদ্ধির কথা বলতে পারে, ফালতু তর্ক করে না। উনি তো ওকে হীনবোধ করালেন না, বরং আসতে বললেন মিটিংয়ে। এরপর অফিসে যেদিন বসের সঙ্গে দেখা হয়েছে উনি হেসেছেন, কখনো মিষ্টি করে বলেছেন, কি টিকলি, এনি কমপ্লেন? টিকলি হাসে। বেশ অবাক লাগিয়ে ছেলেকে। নামটা বেশ মনে রেখেছে তো। অন্তরা আর প্রত্যয়কে বলাবলি করতে শুনেছে MBA করে কাকার কোম্পানিতে ঢুকেছে অনিন্দ্য উপাধ্যায়। বাবা অবস্থাপন্ন, তবে কাকার মতন নয়। কাকাই ব্যবসায় বেশ সফলতা পেয়েছে। বাবা ইঞ্জিনিয়ার ছিলেন, মা ব্যাংক কর্মী, তাই অনিন্দ্য লন্ডনে পড়াশোনা চালাতে পেরেছে, যদিও স্কলারশিপে। কিন্তু এ ছেলে নিজের মেধা বা ফ্যামিলি স্ট্যাটাস নিয়ে কোনো অহংকার নেই, একেবারেই মাটির মানুষ। টিকলি জিজ্ঞেস করেছে, বিয়ে হয়েছে? না, একটা মেয়ের সঙ্গে রিলেশন ছিল, তাও শুনছি ব্রেকআপ হয়ে গেছে। কি হ্যান্ডসাম বল, তাদেরও ব্রেকআপ হয়। অনিন্দ্য রীতিমতো সুদর্শন একজন পুরুষ। লম্বা চওড়া, মেদিন চওড়া, গায়ের রং বেশ ফর্সা, চোখে চৌকো কালো ফ্রেমের চশমা পরে। ইদানিং ও অফিস ঢুকলে একটা মিষ্টি গন্ধ নাকে আসে টিকলির। বোঝে অনিন্দ্য এসেছে। ওর আফটার শেভের গন্ধটা টিকলির চেনা হয়ে গেছে। যেবার অফিস থেকে সবাই মিলে অনিন্দ্যকে ধরলো পার্টি দিতে হবে, কারণ যে প্রজেক্টটার জন্য একটা মোটা টাকার প্রফিট হতো সেটা কমপ্লিট হয়েছে। অনিন্দ্য সবাইকে নিয়ে পৌঁছালো নামি রেস্তোরাঁয়। যে যার মতো বসলেও অনিন্দ্য বসলো টিকলির পাশে। বলল, কি টিকলি, কি খাবে বলো? টিকলি লাজুক হাসে, বলল, যা সবাই খাবে। ওরা তো এখন কুম্ভকর্ণের মতো খাবে, তুমিও কি অত খেতে পারবে? তারপর ওয়েটারকে ডেকে নিজেই খাবার অর্ডার করালো। গল্প করলো খেতে খেতে। বাইরে তেমন খাওয়া হয় না, মা ভীষণ ডাকাডাকি করে। টিকলি বলল, বিয়ে করবেন না স্যার? অনিন্দ্য ওর দিকে চেয়ে বলল, বিয়ে করে তুমি খুব হ্যাপি টিকলি? প্রশ্নটায় মুখ শুকিয়ে গেল টিকলি, কোনো উত্তর দিতে পারল না, চোখ নামিয়ে নিল। অনিন্দ্য বলল, কি হলো, উত্তর দিলে না যে? সুখী তো? দীর্ঘশ্বাস ছেড়ে টিকলি বলল, সুখ ঠিক কাকে বলে আমাদের মতো মানুষ আর কি করে জানবে বলুন স্যার? ওসব বিলাসী অনুভব আপনাদের জন্য। অনিন্দ্য কিছুক্ষণ চুপ করে থেকে বলল, সুখ একটা ভ্রম টিকলি, যা কেবল মনে হয় অপরের কাছে আছে। টিকলিকে বাড়ি পর্যন্ত নিজের গাড়িতে অনিন্দ্য পৌঁছে দিল। রাস্তায় খুব যে একটা কথা হয়েছে তা নয়, কিন্তু এক এক সময় একে অপরের উপস্থিতি অনেক কিছু বলে। এ বলা যেন এক চাপা অনুভূতি, একটা ব্যাকুল করা কষ্ট, নিজেকে ভালোবাসার প্রয়াস। হঠাৎ মন কেমন করে ওঠা একটা অসম্ভব টান। এই টান অনুভব করার জন্য বুঝি বা শত সাক্ষাৎ, সহস্র বার্তালাপ আর কিছু খুচরো প্রেমের সংলাপের দরকার পড়ে না। এই টান যা এক অভ্যস্ত নিয়মে দাঁড়িয়েছে, যা টিকলি এখনও পর্যন্ত সৌমাল্যের জন্য অনুভব করেনি, তার তীব্রতার রূপ নিয়ে যেন ক্রমাগত আক্রমণ করে চলেছে। আর এও কেন যেন মনে হয় অনিন্দ্য একেবারে উদাসীন নয় ওর প্রতি। ওর চোখেও যেন এক অতি পুরাতন, অতি পরিচিত ভাষা ভেসে ওঠে। ইদানিং অফিস থেকে প্রায় দিনই অনিন্দ্যর গাড়িতে ফেরে টিকলি। কয়েকবার ডিনারে যেতে বলেছে অনিন্দ্য, কিন্তু এক ভয়ে তখন পেয়ে বসে টিকলিকে।
এই বুঝি টিকলি কিছু ভুল করে বসে, এই বুঝি সব টের পেয়ে যায় অনিন্দ। ধরে ফেলে টিকলির দুর্বলতা, যা হয়তো বা অনৈতিক। গাড়ি থামিয়ে অনিন্দ বলল, তোমার হাজব্যান্ড, তুমি কখনো তার কথা কিছু বলো না? কেমন মানুষ সে? টিকলি চাপা দীর্ঘশ্বাস ফেলে, ভালোবাসে তোমায়? ভালোবাসা কাকে বলে আমি ঠিক জানি না অনিন্দ, শুধু সম্পর্ক বুঝি। মা বাবার সাথে একরকম সম্পর্ক, ভাই বোনেদের সঙ্গে আরেক রকম, স্কুলের বন্ধুদের মধ্যে একরকম, আবার অফিস কলিগদের সঙ্গে আরেক রকম। সবই সম্পর্ক, যেমন মিক্সিং জারে পেশাই হয়, ফ্রিজে খাবার প্রিজার্ভ করা, ওয়াশিং মেশিনে কাপড় কাচা, তেমনই সব কিছু আমার কাছে বড্ড বেশি রকমের মেকানিক্যাল ব্যাপার। এইসব জিনিস ব্যবহারে যেমন ভালোবাসার দরকার পড়ে না, আবার না থাকলেও চলে না। আমার কাছে সব সম্পর্কই তাই, স্বার্থে আর দরকারে একে অপরের ব্যবহার। তোমরা হানিমুনে কোথায় গিয়েছিলে? অনিন্দ জিজ্ঞেস করলো। জানলা দিয়ে মন দেখতে দেখতে আমাদের হানিমুন হয়েছে। স্মিত হেসে গাড়ি থেকে নেমে যায় টিকলি। তারপর রাতে বিছানা শুয়ে শুধু ভাবে, কেনই বা এই প্রশ্নগুলো করলো অনিন্দ। হ্যাঁ, এও সত্যি, স্যার থেকে অনিন্দ হওয়ার মাঝে যে বিরাট সময় লেগেছে তা নয়, অনিন্দ নিজেই জোর করেছে, বলেছে আমরা যখন বন্ধুর মতন তখন স্যার কেন আবার, অফিসে ডাকতেই পারো কিন্তু বাইরে নাম ধরে ডেকো। তারপর থেকে নাম ধরেই ডাকে টিকলি, আর ভাবে অনিন্দ যেন বলতে চায় ও চাইলেই অনিন্দ ওর হাত ধরতে রাজি আছে। কিন্তু এই কি ঠিক? কিন্তু বেঠিকই বা বলে কি করে? টিকলি বিবাহিত ঠিকই, কিন্তু এমন বিয়ের বন্ধনে সে আবদ্ধ যে বিয়ের কোনো ভিত্তি নেই, যে সম্পর্কে কোনো মোহ নেই, যে বন্ধন কেবল ফাঁসমাত্র। তবে ছেঁড়ার সুযোগ যদি আসে, তবে তার কেন আমন্ত্রণ জানাবে না টিকলি? কান্না পায়, মাথা যন্ত্রণা করে, ব্যথা করে বুক। টিকলির কি ভালো থাকার অধিকার নেই? বিয়ে মানেই কি সব শেষ? হাঁপিয়ে ওঠে, আর এই হাঁপ আর জটিলতায় আকার নেয় অফিসের অনিন্দর রুমে। অনিন্দর হাতে টিকলির সদ্য কেনা পারফিউমের শিশিটা যায় ভেঙে। ৩,৮০০ টাকা খরচ করে কিনেছিল সেন্টটা। পার্স থেকে কিভাবে বেরিয়ে গিয়েছিল শিশি, অনিন্দ সেটা দেখতে চাইলে ওর হাতে তা দিতে ওর ধরায় অসাবধানতায় হাত ফসকে মার্বেলের ফ্লোরে পড়ে গিয়ে চির খায় শিশিটি। সঙ্গে সঙ্গে ঠোঁট ফুলিয়ে টিকলির দু চোখে জল। এমনিতেই মেয়েরা পছন্দের পুরুষের সান্নিধ্যে কিছুটা আদর হয়ে যায়। কত কষ্ট করে টাকা জমিয়ে কিনলাম, আর তুমি ভাঙলে। কতদিনের শখ আমার এই পারফিউমটার, বলে মন খারাপের সরে। ওকে শান্ত করতে অনিন্দ চেয়ার ছেড়ে উঠে এসে যতই বলে, আমি আরেকটা এখনই আনিয়ে দিচ্ছি। আরে আমি কি ইচ্ছে করে ভেঙেছি? শোনো শোনো আমার কথা। টিকলি কিছুই শুনছিল না। তখন ওর কাঁধে হাত রাখলে হঠাৎই চোখাচোখি হয় দুজন। কোনো এক আকস্মিক মুহূর্তে অনিন্দ ঠোঁটে চুমু খেয়ে ফেলল টিকলির। একটা অসতর্কতা, একটা বেসামাল মুহূর্ত, একটা দুর্বলতা। অথচ সারা শরীর অবশ অসাড় হয়ে আসছিল টিকলির। মনে হচ্ছিল এতদিনে বুঝতে পেরেছে প্রেম কি, একজন অচেনা অজানা মানুষের প্রতি টান কি। এরপর অনিন্দ বহুবার বলেছে টিকলিকে যে ও চিরকালের জন্য পেতে যায়। টিকলির কি যে সাহস আছে! অনিন্দ যে বলে ও ফেক রিলেশনে বিশ্বাস করে না। ও মানে মনের প্রতি মনের আকর্ষণ বড় হাঁপ ধরে, কখনো বিরক্ত লাগে, কখনো হয়রান। এদিকে বর্ষায় নাজেহাল পুরো শহর। অফিস যাওয়ার পথে অনেক হুজ্জুতি করে অটোতে উঠতে হচ্ছে। আজ অবশ্য অটোতে উঠতে বেশ চমকেছে। অটোতে বসে সুমি, সেই কোন স্কুলের সময়ের বন্ধু, কিন্তু চেহারাটা বড় ভেঙেছে। ও চিনেছে টিকলিকে। সুমি বলল, টিকলি না? তোর খবর কি করছিস এখন? টিকলি পাল্টা প্রশ্ন করে। সুমি দীর্ঘশ্বাস ফেলল, বলল, ডিভোর্স হয়ে গেছে, ভীষণ খারাপ সময় যাচ্ছে। ডিভোর্স? আকাশ জুড়ে একটা বেগুনি আলোর ঝিলিক খেয়ে কড়কড়িয়ে বাজ পড়ল সেই মুহূর্তে। বুকটা কেঁপে উঠল সে শব্দে। শয়তান একটা লোকের সঙ্গে বিয়ে হয়েছিল, রোজ মারধর, টর্চার, বাতে। তোর বর কেমন বল? টিকলি চুপ করে থাকে। সুমি আবার জিজ্ঞেস করে, যেমন স্কুলে বলতিস ওরকম? খুব ভালোবাসে তোকে? ফালতু লোক যাকে বলে, কিরমির করে টিকলি জবাব দেয় এবারে। কেন মারধর করে? সুমি কৌতূহলী হয়, বিরক্ত হয়। মারধর করাটাই কি শেষ যুক্তি একটা লোককে খারাপ বলার জন্য? না তা নয়, কিন্তু চরিত্র যদি ঠিক থাকে, মদ মাতাল না হয়, তবে তাকে আমরা আর কি করে খারাপ বলিবার?
তুই যেগুলো বললি ওগুলো খারাপ না, ওগুলো হচ্ছে ক্রিমিনাল অ্যাক্টিভিটি। কিন্তু একটা ভালোবাসার সম্পর্ক টিকিয়ে রাখার জন্য না, অপর পক্ষের ভিতর যদি তার কোনো গুণ না থাকে এবং সে তোমায় দমিয়ে রাখার জন্য তোমাকে সর্বক্ষণ ক্রিটিসাইজ করে, তোমাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করে, তাকে বলে ম্যানিপুলেশন। এরকম একটা মানুষকে কি অন্ধ সংস্কারের জন্য সহ্য করতে হবে, মেনে নিতে হবে জীবনসঙ্গী হিসাবে, যে কখনোই জীবন পথে একজন বিশ্বস্ত সঙ্গী হতে পারবে না? সুমি হাসলো, বড্ড কষ্টের হাসি, যা দেখলে মায়া হয়। বলল, কিন্তু এই সমস্যার উপর ভিত্তি করে যদি ডিভোর্স ফাইল করিস তবে মিউচুয়াল ছাড়া ডিভোর্স পাবি না। তুই কি ডিভোর্স নেওয়ার কথা ভাবছিস, না সিম্পল ফ্রাস্ট্রেশন? টিকলি থমকে যায়, তারপর চুপ করে থাকে, কিন্তু পরে এই কথোপকথন যেন একটা বন্ধ দৌড় খোলার অনুমতি দেয়। আর কি আশ্চর্য রকমভাবে একটা দৃঢ়তা পেয়ে বসে যায়। যদি অনিন্দ সঙ্গে থাকে তবে কেনই বা ডিভোর্স নেবে না? সৌমাল্য কি ওকে ভালোবাসে? না না, সৌমাল্যকে ও ভালোবাসে, তবে কেন বয়ে বেড়াবে অন্যদের চাপিয়ে দেওয়া অসম্ভব ভারী একটা বোঝা? বাড়ি ফিরে টিকলি সে কথা জানিয়ে দিল সৌমাল্যকে। সৌমাল্য ওর মায়ের সঙ্গে বসে পাড়ার কোন এক অল্প বয়সী মেয়ের নিন্দা করছিল। সে সময় ঘরে ঢুকে টিকলি ওর সঙ্গে আলাদা কথা বলতে চায়। শাশুড়ি ভুরু কুচকে উঠে গেলে ও একেবারে স্পষ্টপষ্টি জানায়, ওর বক্তব্য বলে, আমার মনে হয় না আমি আর তোমার সঙ্গে বাস করতে পারবো বলে। তুমি আমায় ডিভোর্স দাও, আর অন্য অনেক ভালো মেয়ে হয়তো তুমি পেয়ে যাবে, কিন্তু আমি এখানে আর অ্যাডজাস্ট করতে পারছি না। শুনে সৌমাল্য মুখ বিকৃতি করে প্রথমটায় বলল, কি কি বললে? টিকলির কথাটা ছোট করে বলল, আমি ডিভোর্স চাইছি। সৌমাল্য মুখ আরও বিকৃতি করে বলল, কত টাকা রোজগার যে ডিভোর্সের কথা ভাবছ? বাপের মুরদ আছে তোমাকে সমেত তার সংসার টানার? নিজের রূপ ভাঙিয়ে কোনো বাবু ধরলে নাকি? কথাটা ব্রহ্ম তালুতে গিয়ে লাগলো। টিকলির দাঁত কিরমির করে বলল, তোমার যোগ্যতা অনুযায়ী এর বেশি বুদ্ধি খাটিয়ে কথা যে বলতে পারতে না তা জানতাম। ঝগড়া যাতে বিশ্রী আকার না নেয় তাই রাতেই বাড়ি থেকে বেরিয়ে যায় টিকলি, ওঠে নিজের বাড়িতে। বাড়িতে সৌমাল্য দুর্ব্যবহারের কথা বলে মা বলে, ওই একটু একটু সব সংসারে হয়, মানিয়ে নিতে। মায়ের কাছ থেকে এর বেশি কিছু সে আশা করেনি। বাবা মুখে কিছু না বললেও বুঝিয়ে দিচ্ছিলেন উনি বিরক্ত। সকাল হতে না হতেই বাড়িতে হাজির হয় সৌমাল্য। মুখ শুকনো করে বলে, হুটহাট বাড়ি ছেড়ে চলে এলেই হয়? 2 বছর হলো আমাদের বিয়ে হয়েছে, এখন হুট করে যদি ডিভোর্সের কথা বলো তবে যে কার মাথা গরম হবে? এখন বাড়ি চলো, ওসব রাগারাগি ছাড়ো এখন। টিকলি অনড় থাকে সিদ্ধান্তে, গম্ভীরভাবে বলে, আমি অনেক ভেবেই ডিসিশন নিয়েছি। তোমার সঙ্গে থাকা আমার পক্ষে আর সম্ভব নয়। তুমি আমার আত্মবিশ্বাস ভেঙে আমায় দিনে দিনে অপদার্থ প্রমাণ করার চেষ্টা করেছো। আমি নিজের সঙ্গে এই অন্যায় হতে দিতে পারি না। সৌমাল্য চুপ করে বহুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর প্রায় মুখ চুন করেই চলে গেল বাড়ি। ওর পিছন পিছন ছুটল বাবা। মা ধমকালো, টিকলিকে, কী ধরনের অসভ্যতা! জামাই বাড়ি বয়ে নিতে এলো আর তুই গেলি না? ফস করে জ্বলে উঠল টিকলি, কাপা গলায় বলে, অসভ্য তো তোমরা, যারা নিজের সন্তানের ভূত ভবিষ্যৎ না ভেবে তাকে কোনো রকম ঘাট থেকে নামিয়ে হাঁপ ছেড়ে বাঁচে। অনেক পাপ করলে তোমাদের মতো মা বাপ জোটে। কথাটা শেষ করেই কান্নায় ভেঙে পড়ল সে। মা ওকে সামলাতে উঠে এলে তাকে হাত দিয়ে দূরে ঠেলে জোর হাত দিয়ে বলে, আমার অর্ধেক জীবন নষ্ট করে দিয়েছ, এবার অনুরোধ করছি প্লিজ বাকি জীবনটা আমাকে একটু বাঁচতে দাও। মা বলে, সৌমাল্য কি মারধর করে বা অন্য মেয়ের সঙ্গে কিছু আছে? গায়ে হাত দিলেই কি শুধু টর্চার হয় মা? অন্য মেয়ের সঙ্গে অ্যাফেয়ার না থাকলেই কি সে শ্রেষ্ঠ? এর বেশি কোনো গুণ বুঝি একটা ছেলের থাকতে নেই? চিৎকার করে বলতে থাকে টিকলি। টিকলির মা হতবাক হয়ে দাঁড়িয়ে থাকেন। এ ধরনের ভাষা তিনি যেন এই প্রথম শুনলেন। কিন্তু এও তো সত্য, জীবন তো কখনো শাস্তি পাওয়ার জায়গা হতে পারে না। খাদে পড়ে গেলে অন্ধকার গর্ত মৃত্যুর কারণ হয়, কিন্তু যদি কেউ খাদের মুখে দাঁড়িয়ে একটা দড়ি ছুঁড়ে দেয় তবে কি সেই দড়ি বেয়ে উপরে ওঠা দোষের? কারাগারের ভ্যাবসা কুঠুরিতে নয়, টিকলি বাঁচতে চাইছিল খোলামেলা আকাশের দিকে মুখ করে। দুহাত উন্মুক্ত রেখে ভরপুর বাতাসে গড়তে চাইছিল স্বপ্নমহল। আর তা যে সম্ভব হবে সেও তার কাছে স্বপ্নেরই মতন অবিশ্বাস্য। তাই উদয়পুরের সিটি অফ প্যালেসে অনিন্দর হাত ধরে ঘুরতে ঘুরতে মোবাইলে সেলফি তোলার সময় টিকলির মনে হচ্ছিল সুখে থাকার আমন্ত্রণ জীবন হয়তো একবারই দেয়,
কিন্তু ব্যক্তি সুখে থাকবে কি না তা নির্ভর করে সেই আমন্ত্রণ সঠিক সময়ে সাড়া দেওয়ার উপর। অ্যাডজাস্টমেন্টের দোহাই নিয়ে টিকলি হয়তো আজীবন ওই স্যাঁতস্যাঁতে ভ্যাবসা জীবনে গুহায় পৌঁছতে পারত, কিন্তু তাতে আজকের এই ঝলমলে দিনটা ওর ভাগ্যে কোনোদিনও জুটত কি? টিকলি আজ বড় সুখী, তাই মনে মনে সৌমাল্যর ভালো থাকার কথাও আজও সে ভাবে। যদিও অত্যাধিক আত্মকেন্দ্রিক ও দুর্বল প্রকৃতির লোকের পক্ষে অপরকে খুশিতে রেখে সুখে থাকা প্রায় অসম্ভব। অনিন্দ্য তাজ লেক প্যালেসে ডিনার করতে করতে বলল, মা বাবাও বিয়ের পর উদয়পুর এসেছিল, তাই তোমায় নিয়ে এখানে এলাম। এরপর ইউরোপ কেমন? টিকলির মন ভার হয়ে আসে। হ্রদের স্বচ্ছ জলের দিকে স্থির চেয়ে থাকতে থাকতে জল আসে চোখে। মনকে ভরসা দেয় টিকলি, দীর্ঘস্থায়ী হোক এই মুহূর্ত। টিকলি এই সময়কে যে কিছুতেই বয়ে দিতে চায় না। ভালো কিছু যে একবারে দেখেনি, এখন সব ধীরে সুস্থ অনুভবের পরে বিশ্বাস। টিকলির আজকাল সব স্বপ্ন মনে হয় যেন বাস্তব ঘটনার পূর্বাভাস, যদিও টিকলি স্বপ্ন নিয়ে আজকাল আর বেশি ভাবে না। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। নতুন আরেকটি গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি।